নমস্কার। এর আগে আমরা একদিন ডিসকাস করেছিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। অস্টিওআর্থ্রাইটিস মানে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। তার কিছু কিছু প্রিকশনস কিগুলো কোনগুলো করলে আমাদের অস্টিওআর্থ্রাইটিসের চান্স কম হবে, বা চান্স কম হবে থেকেও বলা ভালো প্রসেসটা স্লো ডাউন করা যাবে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম একটু টুকটাক। আজকেও আমরা সেরকমই একটু ডিসকাস করবো অস্টিওআর্থ্রাইটিস রিলেটেডই। এটাও একটা বিশাল বড় একটা টপিক, সুতরাং এর ডিসকাশনের কোনো শেষ নেই। আমরা অত বড় টপিকে ডিসকাশন করব না, ছোট ছোট করব। এনিওয়ে, আজকে অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড যে পার্টিকুলার জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি যে শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিসের সাথেই যুক্ত তা কিন্তু নয়, এটা আমরা সবাই জানি। ওবেসিটি বোধহয় আমাদের শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যার অসুখের সাথে যুক্ত নয়, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো কেন এই ওবেসিটি বা এই যে আমরা মোটা হয়ে যাচ্ছি, ওভারওয়েট হচ্ছি, এতে কি হচ্ছে? এতে আমরা সবাই জানি যে আমাদের যে বডি ওয়েট সেটা কোথায় যায়, কোন দিকে? সবসময় নিচের দিকে নামছে। তার মানে আমার বডি ওয়েট যত বেশি হবে তত দেখা যাবে যে এই ওয়েটটা নিচের দিকে নামছে, মানে আমার কোমরে, আমার হিপে, আমার হাঁটুতে, অ্যাঙ্কেলে, এই সব জায়গাগুলোর উপর দিয়ে আমার বডি ওয়েটগুলো যাবে। ফলে সেখানে চাপ অনেক বেশি পড়বে। তাহলে এই চাপ যত বেশি পড়বে তত বেশি কিন্তু হাড়গুলো ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ওয়েট রিডাকশন বা আমরা ওয়েট যতটা কমাতে পারবো সেটা কিন্তু আমাদের জন্য লাভজনক। এবার ওয়েট কমানোর জন্য তো এখন আমাদের সামনে, নিজেরাও জানি, আমাদের সামনে ইন্টারনেটের বিশাল ভান্ডার, আমরা অনেক কিছু জানি যে কিভাবে ওয়েট কমাবো, এটা ওটা ওষুধপত্র। আমরা এত ডিটেলসে যাব না, কারণ এর কোনো শেষ নেই আলোচনা। আমরা খুব বেসিক দু তিনটে জিনিস নিয়ে ডিসকাস করব, যাতে আমরা ওয়েট রিডাকশনটাকে কিছুটা লজিক্যালি আমাদের লাইফে কিছুটা থাম্ব রুল ওয়াইজ দু একটা পয়েন্ট মেনটেন করে যাতে অ্যাপ্লাই করতে পারি। ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু বা মেনটেন করার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। একটা হচ্ছে যে আমরা লেস এনার্জি ইনটেক আর মোর এনার্জি লস। লেস ইনটেক মানে সোজা কথায় খাওয়া দাওয়া কম করা। এবার কি খাবো না সেসব তো পরে আসছে। আর মোর এনার্জি লস মানে ন্যাচারালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, এক্সারসাইজ করা, হাঁটা হোক, দৌড়ানো হোক। তো প্রথমে আমরা যেটা খাবারের ব্যাপারটাতে আসবো। খাবারের ব্যাপারটায় দেখুন, আপনারা সবাই জানেন কম খেতে হবে। কম খেতে হবে মানে কিন্তু দেখুন, মেইন ব্যাপার হচ্ছে যে আমরা একটা কথা বলি যে আমরা বেঁচে থাকার জন্য খাই, খাওয়ার জন্য বেঁচে থাকি না। তো সেই ব্যাপারটা মেনটেন করতে হবে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, যতদিন অবধি আমাদের খাওয়ার প্রতি ভালোবাসা থাকবে ততদিন অবধি কিন্তু আমাদের ওয়েট লস করা সম্ভব নয়। কখনো ভাবলে হবে না যে হ্যাঁ, এই দুপুর 2টো বাজছে, এইবার আমি খেতে বসবো। আজকে বাড়িতে আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে, আছে, লেবু দিয়ে খাবো, চিকেন আছে, মাটন আছে। না, হোক না রান্না তো হবেই বাড়িতে। আমাদের ভাবতে হবে এই অ্যাপ্রোচটা নয় যে 2টো বাজছে এবার খাবো, না। ভাববো 2টো বাজছে আবার খেতে হবে, খাওয়ার প্রতি একটা অনীহা, এই ফিলিংসটা কিন্তু নিজের মনে আনতে হবে। না হলে আপনি যখনই খেতে বসুন, ওই 2বার যে এক্সট্রা খাচ্ছেন ভালো খাবার বলে, ওইটাই কিন্তু আলটিমেটলি পেটটাকে অনেক বাড়িয়ে দেয়। কারণ প্রতিবারই তো আপনি 2বার করে খাচ্ছেন, দিনে 4বার খাচ্ছেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনো পেট ভরে খাবো না। আপনি বলতেই পারেন যে আমি সারাদিনে কিছুই খাই না, জানেন তো, দুপুরবেলা শুধুমাত্র 2 হাতা ভাত খাই, রাত্রিবেলা 2টো রুটি খাই। এটা 2 হাতা ভাত বা 2টো রুটির ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে যে আপনার শরীর কতটা চায়, আপনি কতটা এনার্জি লস করছেন তার উপরে তো শরীর চাইবে। শরীর হয়তো 2টো রুটি চাইই না, তাই না? সুতরাং থাম্ব রুল যেটা আমরা আলোচনা করছিলাম, যে বেসিক আপনি মনে রাখবেন, পেটে খিদে থাকতে থাকতে আপনি খাওয়ার অফ করুন। যেন খাওয়ার পরে মনে হয় যে আমি খেতে বসলাম কেন, আমার তো খেতে বসার দরকারই ছিল না, এরকম কষ্ট করে আমার সামনে খাবার থাকতে উঠে যাচ্ছি। তো সুতরাং এই ফিলিংসটা আনা দরকার, তাহলে দেখবেন সবসময় একটু না একটু কম খাওয়া হবে।
আর আপনারা তো জানেন তেলের পরিমাণ যতটা কমানো যায়। আর এটা একটা জিনিস আমি বলে রাখি, আমাদের ধারণা আছে এই তেল ভালো, ওই তেল খারাপ, এই তেল খুবই খারাপ। নাথিং লাইক দ্যাট। তেল তো তেলই। আপনারা একটা মোটামুটি মনে রাখবেন যে পার হেড ফ্যামিলিতে ধরুন 4 জন আছেন, তার মানে যদি 4 জন থাকেন, তার মানে সারা মাসে সমস্ত তরকারি মিলিয়ে, সমস্ত আলু সিদ্ধতে কাঁচা তেল মাখবেন, আলাদা করে একটু তেল নেবেন, এই সব কিছু তেল মিলিয়ে পার হেড 500 ml, 500 ml তেল অ্যালাউড। তার মানে 4 জনের ফ্যামিলিতে যখন রান্না হচ্ছে তখন 2 লিটার তেলে সারা মাসের রান্না হবে। 20 তারিখ হতে হতে যদি তেল শেষ হয়ে যায়, বাকি 10 দিন কষ্ট করে তেল না খেয়ে কাটাতে হবে। পরের মাস থেকে আমাদের কারোর আর দেখবেন 20 তারিখে তেল শেষ হবে না, কারণ ওই 10 দিনের জল দিয়ে সিদ্ধ করা খাবারের কথা মনে পড়বে। একটু স্ট্রিক্ট হতে হবে নিজের উপর। এটা খুবই শক্ত, আমরা যত ইজিলি বলছি অতটা ইজি নয় আমি জানি, কিন্তু এটা করতে হবে। এবং বিলিভ মি, আপনাদের কিন্তু সবাইকে একদম খুব স্লিম ফিগার হতে হবে না। যার যা ওয়েট আছে সেখান থেকে 2 কেজি, 3 কেজি, 1 কেজি, 1.5 কেজি একটু কমান। একটু কমলেই দেখবেন তাতে আপনি হেলথের দিক দিয়ে ম্যাসিভ বেনিফিট পাচ্ছেন। ইনফ্যাক্ট 2-3 মাস যদি এরকম 1.5-2 কেজি করে কমাতে থাকেন, তাহলে 2-3 মাসের পরে আপনি দেখবেন একটা নিজেকেই একটা হালকা হালকা ফিল হচ্ছে, মনে হচ্ছে বেশ একটা উড়ে উড়ে বেড়াচ্ছি এরকম একটা ফিলিংস। এটা কিন্তু দারুণ ফিলিংস, যারা এটা অ্যাচিভ করেছেন তারা জানেন। আর নট নেসেসারিলি আপনাকে খুব স্ট্রিক্ট ডায়েট চার্ট সবসময় ফলো করতে হবে, সবসময় আপনাকে একদম দৌড়ে দৌড়ে সকাল বিকেল জিমে যেতে হবে, একদম বছরের 1 জানুয়ারি গিয়ে জিমের জন্য 1 বছরের সাবস্ক্রিপশন করে নিতে হবে না, দরকার নেই। আর সিদ্ধ খাবারের উপর, ফাইবার জাতীয় খাবারের উপরে যতটা সম্ভব জোর দিন। সেটা পেঁপে সিদ্ধ হোক, সেটা পটল সিদ্ধ হোক, সেটা ঝিঙে সিদ্ধ হোক, সেটা কুমড়ো সিদ্ধ হোক, এইগুলো সিদ্ধর উপরে একটু খাওয়ার চেষ্টা করতে হবে। তার মানে কি আমরা তেল ঝাল একদমই খাবো না? খাবো। কিন্তু যখনই আমি মনে হলো যে না, আজকে বাড়িতে প্রোগ্রাম আছে, অনেকটা বিরিয়ানি খেতেই হবে আমাকে সবার সঙ্গে, ভালো কথা, খেয়ে নিন। কিন্তু পরের বেলায় তার মানে আপনাকে খুব খুব সামান্য একটা শশা খেয়ে কাটিয়ে দিতে হবে, কম্পেনসেট করতে হবে। তো খাওয়ার ব্যাপারে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমরা একটা কথা সবসময় ভাবি, বলি, আমি আমার পেশেন্টদেরকেও বলি যে আমরা সারা জীবনে কতটা খাবো সেটা ঈশ্বর ঠিক করে পাঠিয়েছেন। এই এক ঘর ভর্তি খাবার আমরা খাবো। এবার সেই খাবারটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে 40 বছরের মধ্যে শেষ করে দেব, নাকি একটু একটু খেয়ে 80 অব্দি টানবো, সেটা কিন্তু আমার উপরে। এটাতে কেউ কিচ্ছু বলতে পারবে না। আর এই যে জিভটা দিয়েছেন ঈশ্বর, এই জিভটা খাওয়ার টেস্টের জন্যই দিয়েছেন, তাড়াতাড়ি ওনার কাছে ডাকার জন্য। সুতরাং একে কন্ট্রোলে আনতে হবে। তো যাই হোক, আমি এগুলো বললাম, তার সাথে সাথে আপনার ড্রাই ফ্রুটস এটা ওটা খান, কিন্তু খুব আমি বলবো খুব সফিস্টিকেটেড ফুডের মধ্যে যাওয়ার দরকার নেই। বাড়ির ফুডই খান, তেলের পরিমাণ, ঘিয়ের পরিমাণ এগুলো যেভাবে বললাম একটু কমিয়ে দিন। ফাইবার জাতীয় খাবার বেশি খান, জল বেশি খান। আর ওই খাওয়ার অ্যাপ্রোচ টু ইউর মিল, আপনি খাবারকে কিভাবে দেখছেন, খাওয়া ব্যাপারটাকে কিভাবে দেখছেন, তার উপরে কিন্তু আপনার রোগা মোটা হওয়া ডিপেন্ড করে। তাতে দেখবেন অটোমেটিক্যালি আপনার খাওয়ার প্রতি অনীহা থাকলে অটোমেটিক্যালি আপনার খাওয়ার কম খাওয়া হবে। আপনি দুজনের খাবার দেখবেন পাশাপাশি খাচ্ছেন, যে খেতে ভালোবাসে দুজনের থালা দেখলে বুঝতে পারবেন। যার থালা একদম ভালো করে চেটে পুটে খাওয়া আছে, বুঝবেন সে খাবার খুব ভালোবাসে, সে ডাল ভাতটা ওই রকম ভাবেই খায়। আর যার খাবারের প্রতি অনীহা আছে, তার দেখবেন অনেক খাবার একটু করে, এটা একটু খাইনি, ওটা একটু খাইনি, একটু একটু করে, এটা ভালো লাগছে না, ওটা খোসা খাই না, এটার বীজ খাই না করে ফেলে রেখে দিয়েছে। সে কোনোদিনই মোটা হবে না। তা আপনি যাই বিরিয়ানি খাইয়ে দেখুন সে কি করে মোটা হয়। আর একটা জিনিস বলছিলাম সেটা হলো মোর এনার্জি লস। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বয়সের পরে গিয়ে আমরা খুব লাফালাফি দৌড়াদৌড়ি তো করতে পারবো না, দরকারও নেই। কোথায় পড়ে যাবো, আমাদের জয়েন্টও অত স্ট্রেস নিতে পারবে না। আম গাছের ডাল ধরে ছোটবেলায় ঝুলতে পারি, হয়তো আমরা পরবর্তী ক্ষেত্রে পারবো না। কিন্তু রেগুলার ওয়াকিংটা রাখবেন, হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। যদি একটু একটু জগিং করতে পারেন তো ভালো, তবে হাঁটাটা ইম্পর্টেন্ট। আর রেগুলারিটি মেনটেন করা। আমি আজকে প্রচুর হাঁটলাম, প্রচুর জগিং করলাম, একদম স্মার্ট ওয়াচ করে সবাইকে দেখালাম 200 ক্যালোরি লস করেছি। আর কালকে সকালবেলা থেকে এমন কোমর ব্যথা হয়ে গেল, হাতে পা ব্যথা হয়ে গেল যে আর লুকিয়ে পড়লাম ঘরের মধ্যে। কিছুটা
তার মানে কি আমাদের রোজ একটু একটু করে কিন্তু মেনটেন করতে হবে। এবং আমি প্রেফার করব বিশেষ করে যারা বয়স্ক মানুষ 50+ এজ, যাদের একবারে স্ট্রেস নেওয়া সম্ভব নয় বেশিটা, তারা সকালবেলা একবার 15-20 মিনিট হাঁটুন, ব্রিস্ক ওয়াকিং, মানে একদম এদিক ওদিক দেখতে দেখতে না, আবার দৌড়চ্ছি এরকম না, মোটামুটি একটা স্পিডে হাঁটুন 15 থেকে 20 মিনিট সকালে। আর খুব ইম্পর্টেন্ট, রাত্রে খাওয়ার পরে একবার পারলে 15-20 মিনিট হাঁটুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আপনারও ভালো লাগবে, দেখবেন পেটের ভর্তি হবে না, ঢেকুর উঠবে না, নিজেকেও বেশ ফ্রেশ লাগবে, নিজের সেই একটা কলেজ লাইফে আছি এরকম একটা ফিলিংস হবে যে শরীরটা ভালো আছে। সুতরাং এইগুলো যদি আমরা ফলো করি, আমার মনে হয় বডি ওয়েটটা আমরা অনেকটা কন্ট্রোলে রাখবো। আর ড্রাস্টিক্যালি একদম না খেয়ে দিয়ে আমি কমিয়ে দেবো বডি ওয়েট, এটা ভাববেন না। না খেয়ে কিন্তু হবে না, আপনি 4 বেলায় খাবেন, কিন্তু পরিমাণ এতটাই কম থাকবে যেন খাওয়ার পরে, যেটা বললাম, যেন মনে হয় খাওয়ার পরে যে আমি খেতে বসলাম কেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি বেসিক জিনিস ফলো করুন। আর একবারে জব করে প্রতি মাসে 10 কেজি কমাতে হবে না, সারা মাসে 1-1.5 কেজি 2 কেজি কমা যথেষ্ট। কিন্তু এই কনসিস্টেন্সিটা যেন মেনটেন থাকে, যেন একটু একটু করে কমে। এইগুলো দেখবেন, এতে বডি ওয়েট কমলে আপনি, আমার সাবজেক্ট তো অর্থোপেডিক্স এবং আমি তো নি রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করি, তো সুতরাং আমি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই জন্য বিভিন্ন অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু আপনি বিশ্বাস রাখুন যে বডি ওয়েট কমাতে পারলে শুধু এই অস্টিওআর্থ্রাইটিস বা নি রিপ্লেসমেন্টের আলোচনা নয়, আপনি শরীরের বিভিন্ন রকম প্রবলেম থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। ঠিক আছে, আমি ডক্টর শুভম দাস এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম। আশা করছি আপনাদের থেকে কিছুটা হলেও বেনিফিটেড হবেন। একটু ফলো করার চেষ্টা করুন, আমরা সবাই একটা হেলদি লাইফ পাই, আমাদের সোসাইটি অ্যাজ এ হোল হেলদি হয়ে উঠুক। ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার হয়তো অস্টিওআর্থ্রাইটিসেরই বা নি রিপ্লেসমেন্টের কোনো একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। আজকের মতো তাহলে আসি, নমস্কার।